হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ডেইলি স্টার নিউজ পেপার অ্যানালাইসিসে। আজকে চতুর্থ দিন। আচ্ছা, আমরা আজকে একটু দেরি হয়ে গিয়েছে, বাট নানদেলেস আমি অ্যাজ প্রমিসড আজকে আমি অ্যানালাইসিস নিয়ে চলে এসেছি। তো আমি যেটা বলেছিলাম এর আগে, আপনারা মানে রাতে শোবার আগে অবশ্যই পাবেন এবং তখন ডেইলি স্টারটা পড়ে ঘুমাতে পারেন। আই এম শিওর আপনারা 12টার আগে নিশ্চয়ই ঘুমান না। তা আমার এটা হতো যে রাতে শোবার আগে শেষ করে ঘুমাই। সো আমার যদি একটু দেরিও হয়ে যায়, আশা করি আপনারা 12টার আগেই পেপার শেষ করে ঘুমোতে পারবেন। কারণ দিনে আমি এক্স্যাক্ট টাইম দিলেও আসলে মেনটেন হয়তো করতে পারবো না, বিভিন্ন কাজ থাকে, বিভিন্ন ব্যস্ততা থাকে এবং এটা প্রিপেয়ার করা যথেষ্ট এফোর্ট দিতে হয়। ঠিক আছে, আমরা দেরি না করে শুরু করে দিই। আজকে ফ্রন্ট পেজে দেখবেন, একদম ফ্রন্ট পেজে আছে কিছু নারী উদ্যোক্তার ছবি। সেটা আসলে যারা খুব বেশি ইন্টারেস্ট আছে তারা একটু পড়ে নিতে পারেন, অথবা পরীক্ষাতে আসার মতো কিছু না। ব্রড সেন্সে উইমেন এম্পাওয়ারমেন্ট বোঝায়, ব্রড সেন্সে উইমেন এম্পাওয়ারমেন্ট বোঝাবে। তো ব্রড সেন্সে এটা উইমেন এম্পাওয়ারমেন্টের মধ্যে পড়বে, কিন্তু পরীক্ষাতে সেভাবে আসার মতো কোনো ইম্পর্টেন্ট কিছু না। সো আমি এটা ইনক্লুড করে নিই। তো পরের যে মেইন আছে, মেইন যে পেজটা, সেটা হচ্ছে ফ্রন্ট পেজে বাজেট ফর বাজেট নিয়ে আলোচনা আর কি। তো বাজেট যেহেতু ফাইনালাইজ হয়নি, ফাইনালাইজ হওয়ার আগে কিন্তু প্রচুর এরকম লেখা আসবে। তো আমি সবসময় সামারি দিব না, সবসময় আলোচনাও করব না, মাঝে মাঝে করব। যেমন আজকেরটা আমার কাছে মনে হয়েছে যে তুলে ধরা দরকার। কিছু বুলেট পয়েন্ট দেখেন, প্রেসিং ইস্যুস লেফট আনঅ্যাড্রেসড, অর্থাৎ কিছু প্রেসিং ইস্যুস আছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ ব্যাপার কিছু আছে যেগুলো বাজেটে আনঅ্যাড্রেসড, অর্থাৎ বাজেটে কিন্তু তুলে ধরা হয়নি। যেমন পাবলিক হেলথ নিয়ে অনেক বড় ব্যাপারটা আছে, যে পাবলিক হেলথ, জনগণের যেই স্বাস্থ্য, জনস্বাস্থ্য, সেটা কিন্তু উপেক্ষা করা হয়েছে। আমরা জানি এই কোভিড সিচুয়েশনে আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশের হেলথ সেক্টরের অবস্থা কত করুণ। সো এই জন্য এক্সকিউজ মি, যে রিডিং পড়ার সময় যেসব ইস্যুগুলো আসবে সেগুলো নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা, যেগুলো নিয়ে হচ্ছে বিভিন্ন কনসার্ন আপনি করতে পারেন, মানে দেখতে পারেন যে কোথায় কোথায় বাংলাদেশে খামতি আছে, এবং এগুলো নিয়ে আপনার অ্যানালাইটিক্যাল যে রাইটিং এবিলিটি সেটা বাড়াতে হবে। আপনাকে বলতে পারে যে আলোচনা করো বাজেটে কি কি জিনিস আসলে থেকে গেছে, কি কি জিনিসে উন্নতি করা উচিত। এরকম যখন অ্যানালাইটিক্যাল বা মতামত রিলেটেড, ওপিনিয়ন রিলেটেড কোনো এসে আসে, ক্রিটিক্যাল রাইটিং আসে বিভিন্ন চাকরির পরীক্ষায়, ব্যাংকের পরীক্ষায়, তখন কিন্তু এগুলো জায়গাগুলো চলে আসতে পারে। ব্যাংকের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। সে বলতে পারে যে বাংলাদেশের বাজেটে কোথায় কোথায় আসলে তোমার মনে হয় যে উন্নত করা উচিত, এটা ঠিক হয়নি। সো এই জন্য এই রাইটিংটা আমার কাছে ভালো লেগেছে। বিভিন্ন টার্ম পাবেন। হ্যাঁ, ওয়েবিনারের মাধ্যমে সিপিডি কি বলেন তো, সেন্টার ফর পলিসি ডায়ালগ, এই হট টার্মসগুলো ইচ্ছা করে আমি ইলাবোরেশন ইনক্লুড করিনি, কারণ সেক্ষেত্রে আপনি তাহলে আর্টিকেলটা নাও পড়তে পারেন, ফাঁকি দিতে পারেন। তো এই জন্য টার্মসগুলো আমি এভাবেই রেখে দিয়েছি। প্রত্যেকটার ইলাবোরেশন খুব ইম্পর্টেন্ট, আপনার এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট চলে আসতে পারে। যে কোনো চাকরির পরীক্ষার এমসিকিউর জন্য এই ইলাবোরেশনগুলো ইম্পর্টেন্ট। IMED, ক্যাশ ইনসেন্টিভ, তাহলে এক্সপোর্টারদেরকে ক্যাশ ইনসেন্টিভ দেয় সরকার, এটা নিয়ে উইকিপিডিয়ায় একটু পড়ে ফেলবেন, শর্ট কোশ্চেন আকারে পড়ে ফেলবেন, চলে আসতে পারে হোয়াট ইজ ক্যাশ ইনসেন্টিভ। সিপিডি চেয়ারম্যান কে, সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান হচ্ছে রেহমান সোবহান। উনি অনেক বড় একজন ব্যক্তিত্ব বাংলাদেশের ইতিহাসের পার্সপেক্টিভে। সো ইনার সম্পর্কে সার্চ করবেন, দেখে নেবেন, ইনার বই আছে মুক্তিযুদ্ধ রিলেটেড। সো উনি অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। FBCCI, এটা কি নিয়ে কাজ করে? বাংলাদেশের কমার্সের ক্ষেত্রে এটা অনেক বড় একটি প্রভাবশালী সংস্থা। যত কমার্শিয়াল ব্যক্তিত্ব আছে বাংলাদেশের, বড় বড় এক্সপোর্টার ইম্পোর্টার সবাই হচ্ছে এটার সদস্য। তারপরে হচ্ছে BGMEA, হ্যাঁ, এই যে এক্সপোর্টার্সের যে গ্রুপটা, এরা কিন্তু অনেক ইনফ্লুয়েন্স করে সরকারকে। এরা যখন বিরোধিতা জানাবে তখন কিন্তু সরকার বাধ্য হবে বাজেট সেই অনুযায়ী চেঞ্জ করতে। সো এটা কোথায় কোথায় পড়বে খুবই অবভিয়াস, ইকোনমিতে পড়ে যাবে। ইকোনমি, সোসাইটি, GDP, GNP, NNP, এই টপিক সিরিয়াল 4-এ দেখবেন। টপিক সিরিয়াল 13-এ দেখবেন নন ফর্মাল ইনস্টিটিউশন, রোল অফ সিভিল সোসাইটি, যে CPD আছে। তো সুশীল সমাজ, ইন্টারেস্ট গ্রুপ, খুব ভালো উদাহরণ হচ্ছে ইন্টারেস্ট গ্রুপ। অর্থাৎ এটা কিন্তু খারাপ না যে ইন্টারেস্ট, হ্যাঁ, ইন্টারেস্ট গ্রুপ অর্থাৎ স্বার্থান্বেষী মহল, এরকম কিন্তু না। ব্যাপারটা হচ্ছে যাদের যাদের
স্বার্থ রিলেটেড বা বাংলাদেশের বাজেটের ক্ষেত্রে ব্যবসায়িকদের অনেক বড় একটা ইনফ্লুয়েন্স থাকে। সো এরা হচ্ছে ইন্টারেস্ট গ্রুপ, এরা হচ্ছে তাদের দাবি দেওয়া পেশ করে সরকারকে বাধ্য করে যে পলিসিতে চেঞ্জ আনেন, পলিসিটা ঠিক হচ্ছে না, ইকোনমিতে আমাদের এই দরকার, এই খামতি আছে। সো ইন্টারেস্ট গ্রুপ কিন্তু খারাপ সেন্সে না, এটা খুব ভালো সেন্সে, এবং বুঝতে হবে এটার উদাহরণ, খুব ভালো উদাহরণ হচ্ছে এই যে বিজিএমইএ, এফবিসিসিআই, সিপিডি, এই যে CMSMES, কটেজ আর কি জানি এম দিয়ে কি জানি আপনারা দেখে নেবেন, কুইজে জানিয়ে দিবেন। CMSME এর ফুল ফর্মটা আমাকে কুইজে কমেন্টে উত্তর জানিয়ে দিবেন। আমরা মুভ অন করি। ইন্টারন্যাশনাল পার্টে দেখবেন হোয়াট এভার ইট টেক্স, এই হেডিংটা দেওয়া আছে, বরিস জনসন বলছে। তো এটা আসলে মেইনলি পোস্ট ব্রেক্সিট নিয়ে। হ্যাঁ, এখানে ইউকে, ইউরোপিয়ান ইউনিয়নকে মানে বুঝিয়ে দিচ্ছে শক্ত অবস্থান। বরিস জনসন তার শক্ত অবস্থানটা বুঝিয়ে দিচ্ছেন যে যা যা লাগে আমি করব, হোয়াট এভার ইট টেক্স। অর্থাৎ বলছে যে তোমরা পোস্ট ব্রেক্সিটে যেসব, এখনো তো এটা সুরাহা হয়নি, সো এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু আর্টিকেল 16 সে ইনভোক করবে। এখানে হট টার্মসে আমি দিয়ে দিয়েছি আর্টিকেল 16। আর্টিকেল 16টা যেহেতু এসেছে, এটা ইম্পর্টেন্ট, এই ছোট্ট আর্টিকেলটা পড়ে নেবেন। আর্টিকেল 16টা ছোট করে বলি, এটা হচ্ছে আসলে এই আর্টিকেলটার দ্বারা দুই পক্ষই হচ্ছে নিজের মতো শক্ত অবস্থান নিতে পারে, এরকম একটা এম্পাওয়ারিং একটা আর্টিকেল এটা। তো এটা ইনভোক করবে, অর্থাৎ ওই মোট কথা বরিস জনসন বলছে যে শক্ত অবস্থান নিতে আমি বাধ্য হব। সেক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নকে কিন্তু কোনো ধরনের তারা কম্প্রোমাইজে আসবে না, এরকম বুঝিয়ে দিচ্ছে আর কি। তো এখানে দেখেন আরো পাবেন নর্দার্ন আয়ারল্যান্ড প্রোটোকল। তাহলে এটা কি, এটা উইকিপিডিয়া একটু পড়ে নেবেন। আপনার কিন্তু পড়া বকেয়া রাখা যাবে না, রাতেরটা রাতে পড়ে ঘুমাবেন, জাস্ট রিডিং পড়বেন, কোনো প্রেশার নেবেন না, নোট করতে বসে যাবেন না, নোট কোনোই কাজে আসবে না, আপনার ফেলে দিতে হবে। নোট রিভাইজ করার কোনো টাইম নাই। নোট কেন রাখি আমরা বলেন তো? নোট রাখি হচ্ছে রিভাইজের জন্য। আপনার তো রিভাইজ করার সময়ও নাই, দরকারও নাই। কেন? আপনি প্রতিদিন যদি নিউজ পেপার পড়েন, আপনার নোট আর লাগছে না, আপনার ব্রেইনেই গেঁথে যাবে, এটা একদম শক্তভাবে আপনার মেমোরিতে গেঁথে যাবে, কারণ আপনি ইউর রিডিং ইট ডেইলি, তাই না? ডেইলি আপনি পেপার পড়তে হবে। গুড ফ্রাইডে ডিল, এটা রিলেটেড টু নর্দার্ন আয়ারল্যান্ড, এটা গুড ফ্রাইডে ডিল বলে গুগলে থ্রো করবেন। কয়েকটা আর্টিকেল পড়ে নিলেন, আপনার পড়া হয়ে গেল। শর্ট কোশ্চেন চলে আসে ইন্টারন্যাশনালে। আচ্ছা, পুলিৎজার প্রাইজ নিয়ে একটা এসেছে, দেখেন পরেরটাতে যাই। এই যে 2 নম্বর হচ্ছে পুলিৎজার বোর্ড অনার্স টিন হু ফিল্মড ফ্লয়েড মার্ডার। এই যে পুলিৎজার প্রাইজ, বিভিন্ন প্রাইজ নিয়ে কিন্তু এমসিকিউতে আসে, চাকরির পরীক্ষায় বা প্রিলিমিনারিতে চলে আসে, তাই না? তাহলে পুলিৎজার প্রাইজ হচ্ছে জার্নালিজমের ক্ষেত্রে প্রযোজ্য। দেখবেন অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে, পুলিৎজার প্রাইজ কিসের জন্য প্রযোজ্য? জার্নালিজমের ক্ষেত্রে, অর্থাৎ সাংবাদিকতার সবচেয়ে হাইয়েস্ট প্রেস্টিজিয়াস প্রাইজ হচ্ছে পুলিৎজার প্রাইজ। তো এখানে হচ্ছে যে জর্জ ফ্লয়েড যে একজন মারা গিয়েছিলেন, হত্যা করা হয়েছিল, অনেক সবাই হয়তো নিউজে দেখেছেন, আমেরিকায় রেসিজমের বিশাল বড় একটা উদাহরণ, এবং হইচই ফেলে দিয়েছিল পুরো দেশব্যাপী। করোনার মধ্যে কেউ মানে নাই, করোনার মধ্যে সবাই আন্দোলন করেছে। তার নাম হচ্ছে জর্জ ফ্লয়েড, এবং যে এটা মার্ডারটা যে টিনেজার, তার নাম হচ্ছে ডার্নেলা ফ্রেজিয়ার। উনি হচ্ছে এটা মোবাইলে রেকর্ড করেছিলেন, এবং এই জন্য তাকে এই স্পেশাল একটা দেখবেন লেখা আছে স্পেশাল সাইটেশন, স্পেশালি তাকে এভাবে পুরস্কারটা দেওয়া হয়। এবং এই যে ক্রিমিনাল পুলিশটা, এর নাম হচ্ছে ডেরেক শোভিন, ইনি হচ্ছে তাকে ওই যে ঘাড়ে পা রেখে মেরে ফেলেছিলেন। তো রেশিয়াল ইনজাস্টিস টার্মটা পাবেন। তো প্রত্যেকটাই পড়ে পড়ে নিজের ফ্রি হ্যান্ড রাইটিংটা উন্নত করবেন, কারণ এসেতে কাজে লাগবে। রেশিয়াল ইনজাস্টিসটা এসেতে চলে আসতে পারে, যে লিখুন, যেহেতু এটা কারেন্ট নিউজের মধ্যে আছে, চর্চা আছে নিউজে, তাই না? তো চলে আসতে পারে শর্ট কোশ্চেন, প্যারাগ্রাফ, এসে রাইটিং, ঠিক আছে, যে কোনো কিছুতেই চলে আসতে পারে রেশিয়াল ইনজাস্টিস নিয়ে। তখন আপনি উদাহরণ দেবেন জর্জ ফ্লয়েডের, হ্যাঁ, বিভিন্ন হিস্ট্রি তুলে ধরবেন, তারপরে এইসব ইনফরমেশন দিয়ে দিবেন, কোটেশন দিবেন, খুব ভালো মার্কস পাবেন। তাহলে সিলেবাসে কিসে পড়বে? এম্পিরিক্যাল ইস্যুসে পড়বে, ইন্টারন্যাশনালের গ্লোবাল ইনিশিয়েটিভস অ্যান্ড ইনস্টিটিউশনস। কেন? কারণ আমরা G7 নিয়ে কথা বললাম, G7-এ হচ্ছে বরিস জনসন এই কথা বলেছেন। আচ্ছা, নেক্সটে যাই, সিটিতে চলে যাবেন। সিটি যে পেজটা আছে, ওখানে গভর্নমেন্ট মাস্ট প্রিপেয়ার ফর পসিবল ম্যাসিভ আর্থকোয়েক, এক্সপার্টরা বলছে, অর্থাৎ গভর্নমেন্টের মহল থেকেই বলছে, এটা কিন্তু প্রাইভেট কোনো সংস্থা না, গভর্নমেন্টের অর্গানাইজেশন বলছে যে বাংলাদেশের বা সরকারের কিন্তু অবশ্যই প্রিপারেশন নিতে হবে কিসের জন্য? ম্যাসিভ ভূমিকম্প। ঠিক আছে, এখানে নোটে আছে, দেখেন এই যে এই আর্টিকেল তারা প্রকাশ করেছে যে আর্থকোয়েক রিস্কস ইন বাংলাদেশ অ্যান্ড আওয়ার প্রিপেয়ার্ডনেস। এখানে বলা হয়েছে বাংলাদেশের প্রিপেয়ার্ডনেস নেই,
এবং এখানে কি বিভিন্ন টার্ম আছে, জিওগ্রাফিক্যাল একটা অ্যাসপেক্ট আছে, এই জন্য আমি তুলে ধরেছি। কেন? কারণ ম্যাগনিটিউড, রিক্টার কত ম্যাগনিটিউডের হয়, এই টার্মগুলো ভূমিকম্প রিলেটেড। তো আপনি যখন এই আর্টিকেলটা পড়বেন, আপনি এপ্রিলের জন্য এমসিকিউতে দেখবেন ভূগোলে কিন্তু প্রশ্ন আসে, আর্থকুয়েক নিয়ে কিন্তু ভূগোলের একটা 10 মার্কের পার্ট আছে বিসিএস প্রিলিমিনারিতে। তো সেক্ষেত্রে আপনার কাজে লাগবে এটা। তারপরে হচ্ছে জিওগ্রাফিক্যাল একটা ব্যাপার আছে, যে সিলেট, সুনামগঞ্জ এবং ঢাকা, এটা মিলে আসাম আর্থকুয়েক হয়েছিল। দেখবেন প্রিলিতে কিন্তু আসে, বা বিভিন্ন সাধারণ জ্ঞান প্রশ্নতে দেখবেন যে খুব ভয়ঙ্কর যেসব ভূমিকম্প হয়েছে অতীতে, সেগুলো নিয়ে প্রশ্ন আসে। তো এখানে আসাম আর্থকুয়েক, অর্থাৎ আসামের সাথে সিলেট কিন্তু আসামের দিকে, আসামের সাথে লাগোয়া, সো এটাকে বলা হয় আসাম আর্থকুয়েক। সো সেটা কত রিক্টার স্কেল বা কত ম্যাগনিটিউডের ছিল, তো সেরকম একটা কোয়েশ্চেন আসলে আপনি যেন পারেন। সো এই জন্য তুলে ধরেছি। নতুন একটা ডেঞ্জার জোন এখানে সাজেস্ট করেছে এক্সপার্টরা, ডাউকি ফল্ট, অর্থাৎ ইন্ডিয়ার সাথে যে বর্ডারটা, ডাউকি ফল্ট, নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। তো এটা অবশ্যই পড়ে নেবেন, সিলেবাসে ডেফিনেটলি এই যে জিওগ্রাফিতে পড়ে যাবে, বাংলাদেশের ন্যাচারাল রিসোর্সে পড়ে যাবে, এবং ওভারঅল সায়েন্সের প্রিপারেশনও কাজে দিবে, আপনার ভূগোলের প্রিপারেশনও কাজে দিবে। ওপিনিয়নে যাই, খুবই ইম্পর্টেন্ট একটা আর্টিকেল এসেছে আজকে ওপিনিয়ন সেকশনে, হাউ ম্যাসকরেনাস রিপোর্ট চেঞ্জড বাংলাদেশ লিবারেশন ওয়ার। আজকের এই 13ই জুন 1971 সালে সর্বপ্রথম বিশ্বের কাছে উঠে আসলো যে বাংলাদেশে, অর্থাৎ তখনকার পূর্ব পাকিস্তানে কি চলছে, হত্যাযজ্ঞ চলছে, জেনোসাইড নামে বিশাল বড় করে লেখা আছে, দেখবেন জেনোসাইড, স্টপ দি কিলিংস। অ্যান্থনি ম্যাসকরেনিয়াস হচ্ছে খুবই ফেমাস, এবং আপনারা যখনই পড়তে যাবেন অ্যান্থনি ম্যাসকরেনিয়াসের মুক্তিযুদ্ধ রিলেটেড বই পড়তে হবে। দি রেপ অফ বাংলাদেশ খুবই ফেমাস এবং কন্ট্রোভার্সিয়াল বই, বাট নানদালেস এটা আপনার পড়তে হবে। ভাইবার প্রিপারেশনেও ইনার অনেক বই আছে, ইনার অনেক আর্টিকেল আছে, আপনার পড়তে হবে। এবং এই ব্যক্তিটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একজন ব্যক্তিত্ব, কারণ উনি হচ্ছে আমাদের বিশ্বের কাছে তুলে ধরেছেন, এবং তখনই কিন্তু মোড় ঘুরে গিয়েছিল। হ্যাঁ, নাহলে কিন্তু বিশ্বের কাছে, যেমন ইন্দিরা গান্ধী জানতেই পারতেন না যে আসলে পূর্ব পাকিস্তানে কি হচ্ছে। এখানে হ্যারল্ড ইভান্স নামে একজন ব্যক্তিত্ব আছে, ইনি কিন্তু ইন্দিরা গান্ধীকে দেখিয়েছেন আর্টিকেলটা, এবং উনি কিন্তু তখনই কিন্তু ইন্দিরা গান্ধী জানতে পারলেন এবং খুবই আহত হলেন, এবং তারপর থেকে কিন্তু কি হলো, বিশ্বের জনমতটা কিন্তু বাংলাদেশের পক্ষে চলে আসলো। তার এই জন্য খুবই ইম্পর্টেন্ট, এখানে ডিটেলসে দেওয়া আছে কিভাবে হচ্ছে 10 দিনের একটা ট্যুর ছিল পূর্ব পাকিস্তানে, অনেকগুলো জার্নালিস্টকে আসতে হয়েছিল। পাকিস্তান মিডিয়া হচ্ছে একটা বানোয়াট, একটা সাজিয়ে একটা প্রতিবেদন করতে বলেছে। এইসব সাংবাদিকদেরকে অনেক আপ্যায়ন করা হয়েছে, অনেক ল্যাভিশ ভাবে তাদেরকে ট্রিট করা হয়েছে, যেন তারা খুবই রোজি একটা পিকচার তুলে ধরে, যে পূর্ব পাকিস্তানের রোজি পিকচার, খুবই ভালো একটা অবস্থান। বিভিন্ন আর্মি অফিসিয়ালদেরকে, মিলিটারিদেরকে হচ্ছে সবাই ফুলের মালা দিচ্ছে, এরকম করে বিভিন্ন ছবি তুলে দেওয়ার জন্য তাদেরকে ডাকা হয়েছিল। রিপোর্টও তারা করেছে, কিন্তু অ্যান্থনি ম্যাসকরেনিয়াস কিন্তু মানতে পারেনি। দেখেন, এই হট টার্মসে দিয়েছি, পুরো নাম হচ্ছে নেভিল অ্যান্থনি ম্যাসকরেনিয়াস। এটা আপনার একটা এমসিকিউ হয়ে গেল। মুক্তিযুদ্ধ রিলেটেড প্রত্যেকটা ডিটেইল ইম্পর্টেন্ট, কোনটা চলে আসবে বলা যায় না, সব ইম্পর্টেন্ট। মুক্তিযুদ্ধ যে কোনো কিছু দিয়ে দিতে পারে। হ্যাঁ, মুক্তিযুদ্ধের প্রতি হচ্ছে গভর্নমেন্টের আলাদা একটা ইম্পর্টেন্স দেয়। সো এখানে দেখবেন সানডে টাইমস লন্ডন, এইটা ইম্পর্টেন্ট, কারণ এইটাই হচ্ছে প্রথম পাবলিশ করে কিভাবে উনি পালালেন, উনি পাকিস্তান থেকে পালিয়ে লন্ডনে গেলেন। হ্যাঁ, তারপরে উনি হচ্ছে অপারেশন সার্চলাইট, এই যে এগুলো টার্মগুলো পাবেন। 12 তারিখে উনি পৌঁছেছেন, 13 তারিখে পাবলিশ হয়েছে, এরকম দেওয়া আছে। এবং আপনাদের জন্য কুইজ হচ্ছে, এই যে আর্টিকেলটা লিখেছেন ব্রিগেডিয়ার আরপি সিং, এবং নিচে দেখবেন আর্টিকেলের নিচে দেওয়া আছে তার পরিচয়টা দেওয়া আছে। উনি অনেক ইম্পর্টেন্ট ব্যক্তি, উনি 267 দিন ছিলেন হচ্ছে যুদ্ধের ক্ষেত্রে, এবং সারেন্ডারের ক্ষেত্রেও উনি ছিলেন। বাট আপনাদের কুইজ হচ্ছে এই আরপি দিয়ে কি বোঝাচ্ছে, আরপি এর ইলাবোরেশনটা আমাকে কমেন্ট সেকশনে লিখতে হবে। হ্যাঁ, তাহলে আমি জানবো যে আপনারা কতটুকু অ্যাটেন্টিভ। আচ্ছা, তাহলে আমরা দেখি টপিক সিরিয়াল 4-এ পড়ে যাবে এটা, ইকোনমি এবং সোসাইটি, যেহেতু এই যে এন্টারপ্রেনিয়রশিপ আছে পরেরটা। এই আর্টিকেলটা জাস্ট রিডিং পড়বেন, এটা হচ্ছে আপনার উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রেরণা পাবেন, এবং বাংলাদেশ অ্যাফেয়ার্সের এই সেক্টরে হচ্ছে এটা পড়ে যাবে। ইকোনমি, সোসাইটি, পভার্টি অ্যালিভিয়েশন, এই সেক্টরটাতে পড়ে যাবে। এই এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে যদি কিছু লিখতে হয় আপনি লিখতে পারবেন। আর সবার শেষে দেখেন টপিক সিরিয়াল 16, অর্থাৎ 16 নম্বর, সবার শেষ যেই টপিক সিরিয়ালটা আছে ওটাতে মুক্তিযুদ্ধ রিলেটেড, লিবারেশন ওয়ার অ্যান্ড ইটস ব্যাকগ্রাউন্ড, এটার মধ্যে পড়ে যাবে হচ্ছে
প্রথম আর্টিকেলটা, আওয়ার ভিক্টরি ইজ অ্যাসিওর্ড। লাস্ট পেজে দেখবেন তাজউদ্দিন আহমেদ কিন্তু এই যে মুক্তিযুদ্ধ রিলেটেড একটা আর্টিকেল আসে, পড়ে নেবেন, ভেরি ইম্পর্টেন্ট, এটা বলার কিছু নেই। আচ্ছা, তাহলে নাম্বার 2 হচ্ছে G7 টু কাউন্টার চায়নাস BRI, খুবই ইম্পর্টেন্ট। BRI হচ্ছে কি বলেন, রোডস বেল্ট অ্যান্ড রোডস ইনিশিয়েটিভস, BRI, অথবা দেখবেন আরো OROBও বলা হয়। হ্যাঁ, বিভিন্ন নাম আছে, বাট BRIটাই বেশি চলে, বেল্ট অ্যান্ড রোডস ইনিশিয়েটিভস। অর্থাৎ চায়নার যে 100টা দেশ নিয়ে যে বিশাল বড় একটা প্ল্যান, ইনফ্রাস্ট্রাকচারাল একটা প্ল্যান, এটা অনেকেই জানেন, আবার নতুন যারা তারা নাও জানতে পারেন, তারা সার্চ করবেন। তো G7 হচ্ছে ধনী দেশ, 7টা ধনী দেশ, তারা হচ্ছে চিন্তা করছে কিভাবে কাউন্টার করা যায়, কারণ চায়না হচ্ছে গত 40 বছর থেকে তাদের ইকোনমি খালি রাক্ষসের মতো বড় হয়ে যাচ্ছে, এবং তারা বিভিন্ন ওই যে প্রজেক্টের মাধ্যমে তারা যে যেমন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটা খুবই ভয়ঙ্কর একটা চায়নার কিন্তু জিওপলিটিক্যাল একটা কি চাল বলতে পারেন, যে পুরো বিশ্বে তার হচ্ছে একটা যে রাজত্ব, ইকোনমিক্যাল যে রাজত্ব করার চেষ্টা করছে, সেটার একটা বড় একটা প্রজেক্ট, এটাকে মেগা প্রজেক্ট বলা হয়। এবং ইন্ডিয়া অনেক ভয় পায়, ইন্ডিয়া যেহেতু রাইভাল, যে তারা এভাবে এতগুলো দেশকে ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে, ইকোনমির মাধ্যমে তারা বেঁধে ফেলতে চাচ্ছে। তো এর পড়ে ফেলবেন, অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক টার্ম পাবেন ভিতরে। সিল্ক রোডের একটা ব্যাপার চলে আসবে, তো আপনি দেখবেন যে সিল্ক রোড কি ছিল, একটু সার্চ করবেন গুগলে, একটু উইকিপিডিয়াতে দেখে নেবেন, দেখবেন যে কনসেপ্ট আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এটা হিস্ট্রির অনেক বড় ব্যাপার আছে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে। যে পাস্ট ইস্যুসগুলা যেগুলো স্ট্যাটিক পার্ট, সেইখানে কিন্তু অনেক ইম্পর্টেন্স আছে। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের থেকেও স্ট্যাটিক পার্টটা অনেক বেশি এখানে পাবে। জানতে হলে স্ট্যাটিক পার্টটা জানতে হবে। আচ্ছা, তাহলে কিসের মধ্যে পড়বে এই দুটো, এই আর্টিকেলটা কিসের মধ্যে পড়বে? কনসেপচুয়াল ইস্যুসে দেখেন অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, পাওয়ার অ্যান্ড সিকিউরিটি। হ্যাঁ, এই দুটো খুবই অ্যাবস্ট্রাক্ট একটা, এই কনসেপচুয়াল ইস্যুস সিলেবাসটা খুবই অ্যাবস্ট্রাক্ট একটা পার্ট। এখানে কিভাবে দেখবেন যে খালি সংজ্ঞা দেওয়া আছে বিভিন্ন গাইড বইয়ে, হ্যাঁ, কিছুই বুঝতে পারবেন না। আমি যেটা করতাম যে আমি উদাহরণ দিয়ে মনে রাখতাম। তাহলে পাওয়ার অ্যান্ড সিকিউরিটি কেন এখানে ইম্পর্টেন্ট? চায়নার যে পাওয়ার বেড়ে যাচ্ছে, হ্যাঁ, পুরো বিশ্বের যে ব্যালেন্স অফ পাওয়ার থাকে সেটা হচ্ছে একদিকে বেশি ঝুঁকে যাচ্ছে। সো এটা ব্যালেন্স করার জন্য অন্যান্য দেশ কিন্তু এগিয়ে আসছে। সো এটা পাওয়ার অ্যান্ড সিকিউরিটির একটা পার্ট হয়ে যাবে। এবং আরেকটা দেখেন অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, যে বড় বড় প্রভাবক পুরো বিশ্বে, চায়না অনেক বড় অ্যাক্টর। তারপরে হচ্ছে যে বাদবাকি যে 7টা ইকোনমি আছে, এটা বিশ্বের অনেক বড় একটা অ্যাক্টর। তো এভাবে বুঝে বুঝে উদাহরণ দিয়ে দিয়ে মনে রাখবেন। আরেকটা কি হতে পারে এম্পেরিক্যাল ইস্যুজে দেখেন ফরেন রিলেশনস অফ মেজর পাওয়ার্স, এই যে বিশ্বের মেজর পাওয়ার, বড় বড় যে পাওয়ার, রাশিয়া, চায়না, ইউএসএ, হ্যাঁ, এরা কিন্তু বড় বড় পাওয়ার। তো এদের মধ্যে আবার কি রিলেশন আপনি তাহলে বুঝতে হবে। ইউএসএ এবং চায়না রিলেশন কেমন, যে কেউ বলতে পারবেন যে এদের মধ্যে টেনশন আছে, ট্রেড ওয়ার চলে, এখন আবার সামরিক ওয়ারও চলছে। আবার ইন্ডিয়া, অনেক বড় পাওয়ার কিন্তু ইন্ডিয়া, তাহলে এদের মধ্যে কি ফরেন রিলেশন? ইন্ডিয়া আর চায়নার কি ধরনের রিলেশন আপনারা নিজেরাই বলতে পারবেন। এরা হচ্ছে খুবই রাইভাল, নিজেদের মধ্যে খুবই রাইভালরি চিন্তা করে, রিজিওনাল একটা রাইভাল। ঠিক আছে, আমরা পরে এসে চলে যাই B4 এর স্টার বিজনেসে, দেখবেন লাস্টে গ্লোবাল বিজনেস দেওয়া আছে লাস্টে। হ্যাঁ, তো 3টা আর্টিকেলই আছে, 3টা আর্টিকেলই আপনার জাস্ট রিডিং পড়তে হবে, এবং বিভিন্ন টার্ম আসবে সামনে। এগুলো আগের দিনের টপিক, আগের দিনের আলোচনারই জাস্ট কন্টিনিউশন। এই যে এর আগে বলেছিলাম চায়না রেডি হচ্ছে অ্যান্টি স্যাংশন, হ্যাঁ, তাহলে অন্যান্য ফরেন ফার্মসরা শক হয়েছে। সো এগুলো আপনার রিডিংয়ের জন্য কন্টিনিউয়াস মানে ফলো আপের জন্য ইম্পর্টেন্ট। আগের খবরগুলো এখন আপনি ফলো আপ করবেন। এর আগে আমরা পড়েছি, দেখেন UKPM স্ট্যান্ডস ফার্ম অন পোস্ট ব্রেক্সিট ট্রেডস। হ্যাঁ, সে বলছে প্র্যাগম্যাটিজম, এই যে বরিস জনসন বলছে আমাদের প্র্যাগম্যাটিক হতে হবে, অর্থাৎ রিয়ালিস্টিক হতে হবে। প্র্যাগম্যাটিজম হচ্ছে রিয়ালিজমের একটি সিনোনিম। হ্যাঁ, এটা দেখলে ভয় পাবেন না, রিয়ালিস্টিক তো বোঝেন, বাস্তববাদী হতে হবে। তো এটা অনেক বেশি ইনফরমেটিভ না, কিন্তু আপনার পড়তে হবে জাস্ট অ্যাপ্রোচটা জানার জন্য। 3টাই হোমওয়ার্ক থাকলো, অবশ্যই 3টা আর্টিকেলই পড়ে নেবেন। এই দেখেন 15% গ্লোবাল মিনিমাম কর্পোরেট ট্যাক্স, G7 লিডার। তো কর্পোরেট ট্যাক্সটা কি, কেন কর্পোরেট ট্যাক্স হচ্ছে এন্ডোর্স করছে G7 লিডাররা, আর্টিকেলগুলো পড়ে পড়ে বোঝার চেষ্টা করবেন। একদিনেই বুঝবেন না, রেগুলার করতে করতে একটা সময় 1 মাস পরে দেখবেন যে চেঞ্জ আসছে। 1 মাস পরে আপনি মোটামুটি ভালো ধারণা গ্রো করবেন। সিলেবাসে কিভাবে ফেলবেন দেখেন, কনসেপচুয়াল ইস্যুজে অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, যে সেম বড় বড় অ্যাক্টররা
পুরো বিশ্বকে চালিকা শক্তির মধ্যে কারা কারা পড়ে, সেটা একটা দেশও হতে পারে, একটা সংস্থাও হতে পারে। আবার পাওয়ার অ্যান্ড সিকিউরিটিও যে বললাম একই পড়ে যাবে, এম্পিরিক্যাল ইস্যুস একই। সো দ্যাটস ইট ফর টুডে। আশা করি সবাই ভালো লাগছে। কমেন্ট সেকশনে আমাদের কুইজের অ্যান্সার দিতে হবে, সবার জন্য এটা ম্যান্ডেটরি, তাহলে আমি বুঝবো আপনি কতটা আসলে অ্যাটেন্টিভ একটা স্টুডেন্ট। ঠিক আছে, আর কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের কিন্তু আজকে থেকে নোটিশ গিয়েছে যে ইউটিউবে আমাদের ভিডিওগুলো টোটালি অ্যাড ফ্রি করা হয়েছে। হ্যাঁ, স্টুডেন্টদের নিরন্তর অনবরত কন্টিনিউয়াস লার্নিংটা যেন আরও সুখকর হয়, সেই কারণে আমরা টোটালি অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করে দিয়েছি। সো কোনো অ্যাডভার্টাইজমেন্ট আজকে থেকে আপনাদের আর বিরক্ত করবে না। আশা করি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন, আর জানাবেন কমেন্ট সেকশনে আমাদের এই উদ্যোগটা কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।